আজকের গল্পটা শুরু করছি স্ট্রোক নামের একটা অসাধারণ প্রজাতির পাখিদেরকে দেখিয়ে, যাদের কাজ ছিল ছোট ছোট বাচ্চাদেরকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর বিগত হাজার হাজার বছর ধরে এই কাজটা তারা অনেক আনন্দের সাথেই করে আসছে। যদি সঠিকভাবে তারা বাচ্চাদেরকে মানুষের কাছে পৌঁছাতে পারত, ওই টাইমটা হতো তাদের কাছে সব থেকে গর্বের। তবে এই কাজটা তাদের জন্য আনন্দের হলেও কাজটা করা কিন্তু খুব একটা সহজ ছিল না, কারণ বিভিন্ন সময় তারা বিভিন্ন বিপত্তিতে পড়তো। এই যেমন ধরো, বাচ্চারা কান্নাকাটি করত, আবার কখনো অন্য প্রাণীরা এসে এই পাখিদের বিরক্ত করত। আর আবহাওয়া খারাপ তো আছেই, মানে ঝড় বৃষ্টি রোদ এইগুলো। আর দিন দিন এই সমস্যাগুলো যেন বেড়েই চলছিল। প্রতিদিনই নতুন নতুন কোনো সমস্যা এসে হাজির হতো। তাই যে কোম্পানি এই কাজটা করত, তারাও একটা সময় বিরক্ত হয়ে কোম্পানিটাই বন্ধ করে দেয়। এরপর তারা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা ফ্যাক্টরি খুলে নেয়, যার নাম হলো cornerstore.com। আর এই জন্যই এসব স্ট্রোক পাখিরা এখন ওই কোম্পানির পণ্য ডেলিভারির কাজ শুরু করে দিয়েছে। এইসব পাখিদের মধ্যে আমাদের প্রথম পরিচয় করিয়ে দেওয়া হয় জুনিয়র নামের একটা পাখির সঙ্গে। জুনিয়র ছিল সব থেকে অভিজ্ঞ এবং সব দিক থেকে সেরা। সে খুবই কম সময়ের মধ্যে সব থেকে বেশি পণ্য ডেলিভারি করতে পারত। এই কারণে কোম্পানির সবাই তাকে বেশ পছন্দ করত। জুনিয়রের বসের নাম হলো হান্টার। হান্টার একদিন জুনিয়রকে ডেকে বলে যে, তোমার জন্য একটা সুখবর আছে, খুব শীঘ্রই তোমার প্রমোশন হবে। জুনিয়র তো এটা শুনে খুবই খুশি হয়ে যায়, কিন্তু তখনই হান্টার তাকে একটা মেয়ের কথা বলে, যার নাম হলো টিউলিপ। সেই কোম্পানিতে এসে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করত, তবে তার কোনো এক্সপেরিমেন্টই ঠিকঠাক ভাবে কাজ করেনি। তাই হান্টার জুনিয়রকে বলে যে, তোমার কাজ হলো প্রথমে টিউলিপকে এখান থেকে বের করা। জুনিয়র তো প্রথমে কিছু বুঝতে পারে না, সে কেন হঠাৎ করে কাউকে কোম্পানি থেকে বের করে দেবে। তখন হান্টার তাকে জানায় যে টিউলিপের কারণে তাদের নাকি কোম্পানির বাচ্চা ডেলিভারি করা বন্ধ হয়ে গিয়েছে। এরপর হান্টার তাকে আরো জানায় যে কিভাবে 18 বছর আগে জেসপার নামের একজনকে কিডন্যাপ করেছিল, কারণ জেসপার টিউলিপকে অনেক পছন্দ করে ফেলেছিল। আসলে কি, টিউলিপ দেখতে এতটাই কিউট ছিল যে তাকে দেখে জেসপার তার পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। আর ওই কারণেই টিউলিপের আসল ঠিকানা হারিয়ে যায়। এই কারণে কোম্পানি টিউলিপকে তার ঠিকানায় পৌঁছে দিতে পারেনি, তাই বাধ্য হয়ে আমাদেরকে টিউলিপকে অ্যাডপ্ট করে নিতে হয়। এরপর থেকে আমাদের কোম্পানির ওপর বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে আসছে, আর তার এক্সপেরিমেন্টের কারণে আমাদের কোম্পানি দিন দিন লস হয়ে যাচ্ছে। জুনিয়র তো হান্টারের প্রত্যেকটা কথাই বুঝতে পারে, তাই এরপর সরাসরি টিউলিপের কাছে গিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করে। আর আমাদের কিউট টিউলিপ তখন ব্যস্ত ছিল একটা এক্সপেরিমেন্ট করতে, যার মাধ্যমে নাকি সে আকাশে উঠতে পারবে। কিন্তু বরাবরের মতো এই এক্সপেরিমেন্টেও সে ফেল করে, আর এর কারণে আবার কোম্পানির একটা জায়গায় আগুন ধরে যায়, আর কোম্পানি আবারও লসে পড়ে। তখন হান্টার তো আরো রেগে গিয়ে জুনিয়রকে জানায় যে, দেখেছো, তোমাকে আমি বলেছিলাম না, এই মেয়ে যতদিন কোম্পানিতে থাকবে কোম্পানি একদম ধ্বংস হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব একে এখান থেকে তাড়াও, না হলে আমাদের পুরো পথে বসতে হবে। জুনিয়র তখন টিউলিপের সামনে গিয়ে প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু টিউলিপের সামনে যাওয়ার পর তার ওরকম চেহারা দেখে সে একটা কথাও বলতে পারে না। আর তার উপর জুনিয়র ছিল খুবই সহজ সরল আর সোজা সাপটা, সেই সাথে তার আপন বলতে কেউ নেই। আর তার উপর টিউলিপের আবার আজকে জন্মদিন, তাই জুনিয়র তাকে বকার বদলে উল্টো সাথে করে নিয়ে সেই বেবি ফ্যাক্টরিতে নিয়ে যায় আর বলে, তোমার জন্য একটা নতুন কাজ এসেছে, তুমি আজকে এই মেইন রুমের সুপারভাইজার। এইটা শুনে টিউলিপ তো প্রথমে খুবই খুশি হয়ে যায় যে তাকে নতুন একটা কাজ দেওয়া হয়েছে, কিন্তু সে দ্রুতই বুঝতে পারে যে এটা ছিল একটা ফাঁদ। তাকে কোম্পানি থেকে দূরে রাখার জন্য ইচ্ছে করে তারা এটা করেছে। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা গার্ডনার নামের একটা পরিবারকে দেখতে পাই। এই পরিবারে নেট নামের একটা ছেলেও আছে, যে তখন খেলছিল, তবে ছেলেটা একা একাই খেলছিল। আর আমরা জানতে পারি যে তার বাবা মা কাজে এতটাই ব্যস্ত থাকে যে সন্তানের দিকে প্রপার টাইম দিতেই পারে না। একদিন নেট গাড়িতে করে যাওয়ার সময় কিছু বাচ্চাকে একসঙ্গে খেলতে দেখে। তখন নেট তার বাবা মাকে বলে যে, আমারও একটা ভাই দরকার, আমি তার সাথে খেলবো। কিন্তু তার বাবা মা এটা শুনে তো অনেক জোরে জোরে হাসতে থাকে আর কথাটাকে এড়িয়ে চলে যায়। এরপরেই নেট তার জিনিসপত্র খুঁজতে স্টোর রুমে চলে যায়। সেখানেই সে স্ট্রোক পাখিদের একটা বই খুঁজে পায়। ওই বইটা পড়ে সে জানতে পারে একসময় স্ট্রোক নামের একটা কোম্পানি ছিল, যারা শুধুমাত্র একটা চিঠি পেলে বাচ্চাদেরকে ডেলিভারি করে দিত। নেটের মাথায় তৎক্ষণাৎ একটা আইডিয়া চলে আসে। সে তার বাবা মার নামে একটা চিঠি লেখে। ওই চিঠিতে সে লিখেছিল তার একজন নিনজা টাইপ
টাইপের ভাই দরকার। এরপর সে লেটারটা পোস্ট করে দেয় আর কিছুদিনের মধ্যেই চিঠিটা স্ট্রোক মাউন্টেনে পৌঁছে যায়। এরপর আমরা টিউলিপকে দেখতে পাই, যে কিনা পুরো একা একাই তার জন্মদিন পালন করছে। ঠিক তখনই তার কাছে নেটের পাঠানো ওই লেটারটা চলে আসে। ওই কাজটা পেয়ে তো সে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই তার মনে পড়ে যে বাইরেই বের হতে পারবে না। তাও তার মনে হচ্ছে যে এটা তো আমার দায়িত্ব। তাই সে ওই চিঠিটাকে মেশিনে দেওয়ার জন্য রেডি হয়, বেবি বানানোর প্রক্রিয়া শুরু করার জন্য। এদিকে হান্টারের পাশেই তো জুনিয়র দাঁড়িয়ে ছিল। তারা সিসি ক্যামেরায় দেখতে পায় যে টিউলিপ বাইরে যাচ্ছে। তখনই তারা বুঝতে পারে যে নিশ্চয়ই এই মেয়ে আবারও কোনো না কোনো গোলমাল করবে। তারা টিউলিপকে থামাতে চলে যায়, কিন্তু এতক্ষণে টিউলিপ ওই লেটারের প্রক্রিয়ার জন্য মেশিনে দিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গেই তো বেবি প্রডিউস করার মেশিনটা চালু হয়ে যায়। জুনিয়র তো অনেক ভয় পেয়ে যায় আর নিজের জীবন দিয়ে চেষ্টা করে মেশিনটাকে বন্ধ করার, কিন্তু কিভাবে যেন একসাথে অনেকগুলো মেশিন চালু হয়ে সত্যি সত্যি শেষমেশ মেশিনটা বন্ধ হয়ে যায়। জুনিয়র যেন হাফ ছেড়ে বাজে। কিন্তু যখন তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই মেশিনের মধ্য থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, অর্থাৎ ওই প্রক্রিয়াটা সত্যি সত্যি পুরোপুরি ভাবেই শেষ হয়ে গিয়েছে। জুনিয়র তখন বুঝতে পারে যে যদি হান্টার একবার এই ঘটনা জানতে পারে তাহলে সে তাকে সহ টিউলিপকেও মেরে ফেলবে। তাই এক প্রকার বাধ্য হয়ে টিউলিপ আর ওই বাচ্চাটাকে নিয়ে লিফটে উঠতে যায়। কিন্তু ঠিক তখনই তাদের আরেকজনের স্ট্রোক বন্ধু তাদের সাথে দেখা করতে চলে আসে। এনার নাম হলো টোরি। টোরির হাত থেকে বাঁচার জন্য তারা দুইজন টিউলিপের ওয়ার্কশপে পৌঁছে যায়, যেখানে জুনিয়র উইকেন্ডে লেখা গার্ডেনের পরিবারে সেই ঠিকানাটা দেখতে পায়। সে ভেবেছিল যে যত দ্রুত সম্ভব তাকে এই বাচ্চাটাকে ডেলিভারি করতে হবে, যাতে হান্টার এই ব্যাপারে কিছুই জানতে না পারে। জুনিয়রের মনে পড়ে যায় যে যখন এই মেশিনটা থামিয়েছিল তখন তার পাখায় একটু আঘাত পেয়েছিল, এর ফলে সে এখন আর উঠতে পারছে না। আর ওই সময় টিউলিপ একটা ইনোভেশন দেখায়, আর এই ইনোভেশনটা সে একটা বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছিল। যদিও জুনিয়র টিউলিপের এই ইনোভেশনের ওপর একটু বিশ্বাস করছিল না, কারণ তার সব এক্সপেরিমেন্ট তো অলরেডি ফেল করে গিয়েছে। আর তাছাড়া টিউলিপ এটা বিশেষ একটা কারণে তৈরি করেছিল, এই কারণে ভয় পেয়ে সে আর ওটা ব্যবহারই করতে চাচ্ছে না। কিন্তু তবুও যখন একটা দায়িত্ব পড়েছে তাই তারা দুজনে এই বাচ্চাটাকে ডেলিভারি দেওয়ার জন্য রওনা হয়ে যায়। এদিকে আমরা জেসপারকে দেখতে পাই, যে কিনা এখনো টিউলিপকে ভুলতে পারেনি। তাই টিউলিপকে দেখা মাত্রই সেও তাদের পেছন পেছন উঠতে শুরু করে। এদিকে টোরি ওখানে আসলে তার সামনে কিছু বেবি বর্ডার পড়ে থাকতে দেখে, যেটা দেখেই সে বুঝতে পারে যে জুনিয়র আর টিউলিপ কিছু না কিছু একটা তাদের থেকে লুকাচ্ছে। তাই সে একটা ড্রোন নিয়ে তাদের পিছু করতে শুরু করে। আর এদিকে টিউলিপের বানানো ওই প্লেনটা তো সামনে গিয়ে ক্রাশ হতে যাচ্ছিল। আর এরপর সত্যি সত্যি তারা দুজন মিলে একটা পাহাড়ে গিয়ে আছড়ে পড়ে। এখানে তো জুনিয়র টিউলিপের ওপর প্রচন্ড রেগে যাচ্ছিল। আর ঠিক ওই সময় তারা লক্ষ্য করে যে বেবির কোনো আওয়াজ আসছে না। তারা তখন বক্সটা উঠিয়ে চেক করে দেখে যে অনেক কিউট দেখতে একটা গোলাপি চিলের ছোট্ট একটা বেবি গার্ল তাদের সামনেই বসে আছে। যদিও নিয়ম অনুযায়ী বেবি ডেলিভারি করার সময় স্ট্রোকরা কোনোভাবেই তাদেরকে দেখতে পারবে না, কারণ তারা বেবি দেখলে ওই বেবিদের কিউটনেসের কাছে তারা বশ হয়ে যাবে, যেমনটা জেসপা টিউলিপকে দেখে হয়েছিল। তারা দুজনই তো বেবিটাকে দেখে অনেক পছন্দ করে ফেলে। তারপর জুনিয়র টিউলিপকে বলে যে তুমি এখানেই থাকো, আমি একাই এই বাচ্চাটাকে ডেলিভারি করে ফিরে আসব। এটা বলেই জুনিয়র রওনা দেয়, কিন্তু সামনে এগোতেই অনেকগুলো নেকড়ে তাকে ঘিরে ধরে। আর সব নেকড়েরা তো জুনিয়র আর টিউলিপ দুজনকেই ধরে ফেলে। এমনকি তারা ওই ছোট্ট বেবিটাকেও খেয়ে ফেলার প্ল্যান করে। কিন্তু বাচ্চাটা এতটাই মিষ্টি দেখতে ছিল যে সকল নেকড়েদের মন গলে যায়। তারা ভাবে যে এখন থেকেই বাচ্চাটাকে তারা নিজের কাছেই রেখে দেবে। এদিকে তখন জুনিয়র টিউলিপ তো নিজেদের মধ্যে ঝগড়া করছিল। তখন লক্ষ্য করে যে তাদের এই ঝগড়া দেখে বেবিটা খুব হাসছে। এই কারণে লিডার তাদের নিচে নামিয়ে আনার আদেশ দেয়। ঠিক তখনই তো টিউলিপ সুযোগ বুঝে এক টুকরো কাঠ দিয়ে নেকড়েদের লিডারকে ধাক্কা দেয়। আর এরপর সে জুনিয়র আর ওই বেবিটাকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তবে এইসব নেকড়েরা ছিল অনেক ট্যালেন্টেড। তারা কখনো নৌকাতে পরিণত হয়, আবার কখনো তো পানিতে নেমে সাবমেরিন হয়ে যায়। কিন্তু কোনো মতে ওখান থেকে বেঁচে ওই বেবি পোর্ট আর জুনিয়রকে নিয়ে তো তারা সেই প্লেন অবধি পৌঁছে যায়। আর এরপর ওই প্লেনটাকে তারা রাফট বানিয়ে পানির মধ্যে চালাতে থাকে। কিন্তু নেকড়েরা যখন তাদের দেখা দেখে প্লেন হবার চেষ্টা করে তখন সবাই তো এক এক করে পানিতে পড়ে যায়। আর এই সময়ের মধ্যে টিউলিপ আর জুনিয়র সেই রাফটটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা গার্ডদের বাড়ি দেখতে পাই, যেখানে নেট স্ট্রোকদের আসার অপেক্ষা করছিল। এমনকি সে তার নতুন ভাই বা বোনের জন্য বাড়ির ছাদে অনেক কিছু বানিয়েও রেখেছে। নেট এইবার তার বাবার সঙ্গে জিদ করতে থাকে তাকে কাজে হেল্প করার জন্য। তাই বাধ্য হয়ে নেটের বাবা তার সন্তানকে সময় দিতে শুরু করে। আর সে তখন রিয়ালাইজ করতে পারে যে সত্যি সত্যিই কাজবাজ করে তাদের বাচ্চাকে একদমই সময় দিতে পারেনি। কিন্তু ঠিক তখনই সেখানে চলে আসে নেটের
টিউলিপের মা সারা। আর ছাদ এরকম নষ্ট করার জন্য সে নেট আর তার বাবাকে অনেক বকাঝকা করতে থাকে, কিন্তু তখন সে বলে যে এটাই কিন্তু সঠিক সময়, যখন আমরা আমাদের ছেলেকে প্রমাণ করতে পারি যে ঠিক কতটা ভালোবাসি আমরা ওকে। তখন সারাও বুঝতে পারে যে তার ছেলের জন্য কিছু একটা অবশ্যই করা উচিত। এরপরে তাড়াতাড়ি বাড়ির একটা জায়গা ভেঙে সেখানে ল্যান্ডিং স্পট বানাতে শুরু করে। এদিকে টিউলিপ আর জুনিয়র তো একটা জায়গায় এসে রাত কাটানোর জন্য থেমে যায়। টিউলিপ তখন গল্প করে সে কিভাবে এই প্লেনটা বানিয়েছিল। আসলে সে তার মা বাবার কাছে পৌঁছানোর জন্য এই প্লেনটা বানিয়েছিল, আর তার বাড়ির ঠিকানা হারিয়ে গেল। তার কাছে শুধু উইকেন্ডের একটা টুকরো ছিল। জেসপার যখন সেটা ভুল করে ভেঙে ফেলেছিল, তখন টিউলিপ সেই একটা টুকরো খুঁজে পেয়ে নিজের গলাতে আটকে রেখেছিল। টিউলিপের বিশ্বাস ছিল যে হয়তো একদিন সে তার বাবা মার কাছে ঠিক পৌঁছাতে পারবে। এই কথাগুলো শুনে তো জুনিয়রের মনটা অনেক নরম হয়ে যায়। জুনিয়রের টিউলিপের জন্য অনেক খারাপ লাগতে থাকে। সে বলে যে একদিন তুমি অবশ্যই তোমার পরিবারের কাছে পৌঁছাতে পারবে। এরপর তারা দুজনে মিলে ওই বেবির নাম দেয় ডেস্টিনি। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা টোরি নামে সেই স্ট্রোককে তাদের পেছনে চলে আসতে দেখি। সে চারপাশের পশুদের কাছ থেকে সকল ধরনের তথ্য সংগ্রহ করে নেয়। টোরির কাছে খুব ভালো ডিটেকটিভ স্কিল ছিল, যার সাহায্যে সে জুনিয়র এবং টিউলিপকে খুঁজে বের করে। টোরি যখন ওই বেবি পোর্টার ব্যাপারে জানতে পারে, তখন সে সরাসরি হান্টারের কাছে চলে যায়। হান্টার এটা শুনে তো প্রচন্ড রেগে যায়। সেই পরিকল্পনাকে বানচাল করার জন্য নানান ধরনের উপায় ভাবতে থাকে। এরপর আমরা দেখতে পাই জুনিয়র এবং টিউলিপ দুজনে মিলে বেবি পোর্টকে নিয়ে অনেক দূরের পথ পাড়ি দিয়ে ফেলেছে, আর নেটও তার বাড়িতে ল্যান্ডিং স্পট তৈরি করার প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্যদিকে হান্টার তো বেবি পোর্টকে সঠিক জায়গায় পৌঁছাতে সুযোগ দিতে চায় না। এজন্যই টোরির সাহায্যে সে উইকেন্ডের ঠিকানা পরিবর্তন করে দেয়, যাতে করে জুনিয়র আর টিউলিপ ভুল ঠিকানাতে পৌঁছায়। কিন্তু ততক্ষণে জুনিয়র আর টিউলিপ বেবি পোর্টকে নিয়ে একটা শিপইয়ার্ডে পৌঁছে গিয়েছে। এর মধ্যে নেকড়েদের দলও সেখানে পৌঁছে যায়, আর তারা তো ভ্যানের মতো আকার ধরেই টিউলিপদের অনুসরণ করতে থাকে। আর ফাইনালি তারা টিউলিপদের কাছ থেকে আবারও ডেস্টিনিকে কিডন্যাপ করে নেয়। কিন্তু অনেক কষ্টে তখন আবার টিউলিপ তাদের কাছ থেকে ডেস্টিনিকে ছিনিয়ে নিয়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে তারা একটা গ্লাস ফ্যাক্টরিতে চলে আসে, যেখানে এসে জানা যায় যে জুনিয়র গ্লাসের দিকে তাকাতেই পারছিল না। টিউলিপ তো কোনো মতে জুনিয়রকে গাইড করে তাকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু বের হবার পর তারা দেখতে পায় যে সেখানে নেকড়ের দল চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে। আর ঠিক ওই সময় সেখানে জেসপারের এন্ট্রি হয়। সে একাই সকল নেকড়েদেরকে হারিয়ে তাদের দুজনকে শিপ পর্যন্ত নিয়ে আসে। টিউলিপ তো জেসপারকে দেখে অনেক রেগে যায়, কারণ তার কারণেই সে আজ পর্যন্ত তার পরিবারের কাছে পৌঁছাতে পারেনি। জেসপার তখন টিউলিপের কাছে মাফ চেয়ে বলে যে আমি অনেক বছর ধরে উইকেন্ডের ভাঙা টুকরোগুলো খুঁজে বেড়াচ্ছি, তবে উইকেন্ডের মাত্র একটা টুকরো আমি এখনো খুঁজে পাইনি। আর বন্ধুরা, এটাই ছিল সেই টুকরোটা যেটা টিউলিপ তার গলায় পড়েছিল। এখন টিউলিপের সেই ফাইনাল পিসটা উইকেন্ডের সাথে যুক্ত হতেই লাল বাতি জ্বলে ওঠে, যেখানে টিউলিপের পরিবারের ঠিকানা পাওয়া যায়। টিউলিপ এটা দেখে তো অনেক খুশি হয়ে যায়, কারণ অবশেষে সে তার পরিবারের কাছে ফিরতে পারবে। জুনিয়র তখন বলে যে টিউলিপ তুমি এখন এখান থেকে যেতে পারো, বাকি কাজ আমি একাই করে নেব। কিন্তু টিউলিপ বলে যে না, এটা তো আমারও কাজ, প্রথমে আমরা ডেস্টিনিকে তার ঠিকানা অনুযায়ী ডেলিভারি করব। তখন জুনিয়র মনে করে যে প্রথমে আমাকে টিউলিপের মন ভাঙাতে হবে, তাহলে হয়তো টিউলিপ সবকিছু ছেড়ে নিজের পরিবারের কাছে যেতে চাইবে। তাই সে টিউলিপকে জানায় যে কিভাবে হান্টার জুনিয়রকে দিয়ে টিউলিপকে কোম্পানি থেকে বের করে দিতে চেয়েছিল, কারণ টিউলিপ তো এই কোম্পানির কোনো অংশই নয়। এটা শোনার পর টিউলিপ সত্যি সত্যি অনেকটা কষ্ট পায়, আর না চাওয়া সত্ত্বেও সে চলে যায়। জেসপার টিউলিপকে এরপর তার পরিবারের কাছে নিয়ে যায়, কিন্তু টিউলিপ তো এখনো সেই জুনিয়র আর ওই বেবিটাকে নিয়েই ভেবে চলেছে। তাই সে নিজের বাড়ির সামনে এসেও সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে জুনিয়র বেবিটাকে নিয়ে একটা ঠিকানাতে পৌঁছায়, কিন্তু হান্টার তো আগেই ওই ঠিকানা পরিবর্তন করে দিয়েছে। হান্টার এরপর ওই লোকেশনে এসে বেবিটাকে কিডন্যাপ করে পেঙ্গুইনদের হাতে তুলে দেয়, আর জুনিয়রকে বলে যে এই বেবিটাকে পেঙ্গুইনরাই বড় করবে। যখন তার 18 বছর বয়স হবে তখন তাকে মানুষের মধ্যে ছেড়ে দেওয়া হবে, আর এইভাবে কোনো মানুষ জানতে পারবে না যে এতদিন পর একটা শিশু ডেলিভারি হয়েছে। হান্টার টিমকে সাথে করে নিয়ে জুনিয়রকে সেখানে বন্দি করে ফেলে। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বাড়িতে পুলিশ জানায় যে তারা যে ল্যান্ডিং প্যাড বানিয়েছে এটা পুরোপুরি অবৈধ, তাই তাদের দ্রুত এটা সরিয়ে ফেলতে হবে। তখন নেটের বাবা মা বুঝতে পারে এটা তো সত্যি, কারণ স্ট্রোক কোম্পানি তো আর কখনোই বেবি ডেলিভারি করবে না। শুধু শুধু এসবের কোনো মানেই হয় না। আর নেট বুঝতে পারে যে তার বাবা মা শুধুমাত্র তার মন রক্ষা করার জন্যই এতক্ষণ তার সঙ্গে খেলছিল। নেট তো পুরোপুরি হতাশ হয়ে যায় এবং মন খারাপ করে সবকিছু ভেঙে ফেলতে শুরু করে। এদিকে টিউলিপ সেই ঠিকানায় পৌঁছে যায় যেখানে ওই বেবিটা ডেলিভারি করতে হতো, কিন্তু সেখানে এসে জুনিয়রকে বন্দি অবস্থায় দেখতে পায়। তখন জুনিয়র সবকিছু খুলে বলে। এইসব শুনে তো টিউলিপের
টিউলিপের মাথায় তৎক্ষণাৎ একটা প্ল্যান চলে আসে, আর সে তখন ওই cornerstore.com থেকে একটা ফ্রিজ অর্ডার করে। আর তারপর ফ্রিজটা এখানে আসতে সে আবার ওই কোম্পানিকে ওইটা রিটার্ন করে দেয়। তারা এটা করেছিল ইচ্ছে করে, যাতে ফ্রিজের সাহায্যে তারা আবারও ফ্যাক্টরিতে ফিরে যেতে পারে। ফ্যাক্টরিতে ফিরে তারা জানতে পারে যে এখানে একটা বড় ইভেন্ট হতে চলেছে। আসলে হান্টার কিছু নতুন পণ্য লঞ্চ করতে যাচ্ছে, আর তাছাড়া হান্টার ডেলিভারি করার জন্য কিছু প্যাকেজও লঞ্চ করেছে। আর এই সময় ডেস্টিনি পেঙ্গুইনদের সঙ্গে সেখানে চলে আসে। ওরাও ডেস্টিনিকে তাদের ছাদে নিয়ে যায়। তখন টিউলিপ আর জুনিয়রও ছাদে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে, আর ফাইনালি তাদের সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে যেতেও পারে। সেখানে গিয়ে দেখতে পায় সমস্ত পেঙ্গুইনরা ডেস্টিনিকে একটা হেলিকপ্টারে বসাচ্ছিল। টিউলিপ আর জুনিয়র তখন সেই পেঙ্গুইনদের সাথে লড়াই করে। তাদেরকে বোকা বানিয়ে ডেস্টিনিকে তারা নিজেদের কাছে নিয়ে নেয়। তবে তখনই ডেস্টিনি জোরে জোরে কান্না করতে শুরু করে, আর কান্নার আওয়াজ শুনে ওদেরকে খুঁজতে শুরু করে। এদিকে টিউলিপ আর জুনিয়র ডেস্টিনিকে বাঁচানোর জন্য সরাসরি বেবি প্রোডাকশন ফ্যাক্টরিতে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে সেখানে সমস্ত কর্মচারীরাই পৌঁছে গিয়েছিল। হান্টার এসে ডেস্টিনিকে তার কাছে ফিরিয়ে দিতে বলে, তাই জুনিয়র তখন হান্টারের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে অন্য একটা মেশিন চালু করে দেয়, আর সেখানে একটা পাইপও সংযুক্ত করে ফেলে। আর এতদিন যে সকল মানুষেরা বেবির জন্য আবেদন করেছিল সেই সব চিঠিগুলো ওই মেশিনের মধ্যে ফেলে দেয়। আর এর ফলে তো হাজার হাজার চিঠি মেশিনের মধ্যে চলতে থাকে। আর হান্টার মেশিনটা বন্ধ করার অনেক চেষ্টা করলেও এই সময়ের মধ্যে জানা যায় যে বেবি প্রোডাকশনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তারা দেখতে পায় হাজার হাজার বেবি বাইরে আসতে থাকে। হান্টার তো এই দৃশ্য দেখে হতাশ হয়ে দ্রুত বাইরে চলে যায়। এদিকে টিউলিপ স্ট্রোকের সঙ্গে মেশিনটা সামাল দিতে শুরু করে, কিন্তু হান্টার তখন তার রোবট দিয়ে ওই বেবি মেশিনটা ধ্বংস করতে চাচ্ছিল। কিন্তু এই রিমোটটা তখন ছিল ডেস্টিনির হাতে। খেলার ছলে সে রিমোটটা একটা বাটন প্রেস করে দেয়, যার ফলে ওটা সেখানেই দাঁড়িয়ে পড়ে। কিন্তু এতে শুধুমাত্র ওই cornerstore.com এর মেশিনটা অনেক উপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু বেবি প্রোডাকশন মেশিনটার কোনো ক্ষতি হয় না। আর মেশিনটার সঙ্গে সঙ্গে তো হান্টার নিজেও নিচে পড়ে যায়। তখন ভেতরের জুনিয়র সমস্ত স্ট্রোকদের জানায় যে আমরা আবারও বেবি ডেলিভারির কাজ শুরু করব, যাতে করে যে সমস্ত পরিবারের কোনো সন্তান নেই তারা একটা করে সন্তান পেতে পারে। সকল স্ট্রোকই তো এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ তাদের এই কাজটা খুবই পছন্দের ছিল। কিন্তু এরপর টিউলিপ বুঝতে পারে যে তাদের কাছে সেই সব জিনিস এখনো নেই যা দিয়ে তারা বেবি ডেলিভারি করতে পারবে। এই সময় জেসপার সেই সমস্ত ব্ল্যাঙ্কেট দেখায় যার মাধ্যমে আগে বেবি ডেলিভারি করা হতো, আর তাই এরপর সমস্ত স্ট্রোক বেবিদের ব্ল্যাঙ্কেটের মধ্যে সুন্দর করে রাখে এবং তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে ডেলিভারি করার জন্য। যে সমস্ত পরিবার এই কোম্পানিতে চিঠি পাঠিয়েছিল তারা এত বছর পর বেবি পেয়ে তো খুব খুশি হয়ে যায়। এখানে তখন নেটো স্ট্রোকদের উঠতে দেখতে পায়, এই জন্য সে তার ল্যান্ডিং প্যাডটি আবারও চালু করতে শুরু করে। আর অল্প কিছুক্ষণের মধ্যে জুনিয়র, জেসপার আর টিউলিপ সেখানে বেবি নিয়ে পৌঁছে যায়। আর ফাইনালি নেটের পরিবারের কাছে তারা ডেস্টিনিকে তুলে দেয়। এরপর যখন জুনিয়র ডেস্টিনিকে স্পর্শ করে সে তার ভবিষ্যৎ দেখতে পায়, যেখানে ডেস্টিনি এই পরিবারে থাকার পর বেশ আনন্দের সাথেই বড় হবে আর তার সুন্দর বিয়েও হবে। এরপর সে ডেস্টিনিকে গুড বাই বলে এখান থেকে চলে যায়। আর নেট তখন জুনিয়রকে অনেক জোরে জোরে বলে যে আমি তো একটা নিনজা ভাই চেয়েছিলাম, তুমি আমাকে বোন দিয়েছো কেন? কিন্তু এরপর যখন ডেস্টিনিকে একটা বোতল দেওয়া হয় তখন সে তার পায়ের সাহায্যে বোতলটা এত জোরে ছুঁড়ে ফেলে যে এটা দেখে নেট বুঝতে পারে ডেস্টিনি আগে থেকেই বেশ শক্তিশালী আর নিনজা টেকনিকও জানা আছে, ঠিক যেমনটা সে তার চিঠিতে লিখেছিল। এরপরে আজকের গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সমস্ত স্ট্রোক আর নেকড়েরা মিলে টিউলিপকে তার আসল ঠিকানায় ছেড়ে দিতে আসে। টিউলিপ ভেবেছিল যে এত বছর পরে তার পরিবার তাকে আদৌ গ্রহণ করবে কিনা, কিন্তু টিউলিপ যখন তার বাড়ির দরজা খোলে তার পরিবার তো টিউলিপের আসল পরিচয় জানতে পেরে তাকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্য দেখে সব থেকে বেশি খুশি হয় জেসপার। আর এরপরে আমরা দেখতে পাই টিউলিপ আর জুনিয়র মিলে বেবিদের ফ্যাক্টরি শুরু করেছে, আর প্রতিদিন তারা নতুন নতুন ডেলিভারি একদম সঠিক জায়গায় ডেলিভারি করতে থাকে। এই দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই সুন্দর আর অদ্ভুত গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদেরও কি এরকম রেডিমেড বেবি চাই? তাহলে কিন্তু স্ট্রোকের কাছে অর্ডার করতে পারো। বাস্তবে না পেলেও স্বপ্নে তোমরা ঠিকই পাবে।